2006 সালের শেষে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে.এম. হাসানকে যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়, সেজন্য খালেদা জিয়ার 2001 থেকে 6 প্রধানমন্ত্রিত্বের মেয়াদে সংবিধান সংশোধন করা হয়। এতে উচ্চ আদালতের বিচারপতিদের অবসরের বয়স 2 বছর বাড়িয়ে 65 থেকে 67 করা হয়। 2006 সালের শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় আওয়ামী লীগ একসময় বিএনপির সাথে জড়িত কে.এম. হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের বিরোধিতা করে। কে.এম. হাসান বিতর্ক এড়াতে প্রধান উপদেষ্টা হতে অপারগতা জানান। পরে সংবিধান প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে অন্যদের প্রধান উপদেষ্টা নিয়োগের চেষ্টা না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন। মনে করা হয় বিএনপির পরামর্শে ইয়াজউদ্দিন এই কাজ করেন। এতে রাজনৈতিক সংকট জটিল আকার ধারণ করলে শেষ পর্যন্ত 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনী হস্তক্ষেপ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এবং জানুয়ারির নির্বাচন স্থগিত হয়। 2 বছরের সেনা সমর্থিত সরকার -2 ফর্মুলায় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দলীয় নেতৃত্ব থেকে অপসারণের চেষ্টা চালায়। দুর্নীতির অভিযোগে তাদের দুজনকে সহ অন্য রাজনৈতিকদেরকে আটক ও বিচার করে। পরে অবশ্য ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার শর্তে সেনাবাহিনী প্রধান জেনারেল মইনু আহমেদ অবসরের পর সেফ এক্সিট নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। প্রয়াত মওদুদ আহমদ তার চলমান ইতিহাস, জীবনের কিছু সময়, কিছু কথা 1991 থেকে 2019 বইয়ের 14 অধ্যায় উচ্চ আদালতের বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি করতে আনা 14 সংবিধান সংশোধনীর জন্য সব দায় তাঁর উপর চাপানো অন্যায্য বলে দাবি করেন। তিনি লিখেছেন, নানা রাজনৈতিক হিসাব নিকাশ করে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানিয়ে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত একরকম নিজেরাই নিয়েছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন সুপ্রিম কোর্টের খ্যাতনামা ও উচ্চমার্গের আইনজীবী। মামলার শুনানিতে জটিল আইনের সহজ ব্যাখ্যার মাধ্যমে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। মওদুদ আহমদ জীবনে বারবার রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবের আইনজীবীর দলে ছিলেন। মুজিবনগর সরকারের পোস্টমাস্টার জেনারেল ছিলেন। 1974 সালে জরুরি অবস্থা ঘোষণা ও 1975 সালে বাকশাল গঠনের পর জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে গঠিত কমিটি ফর সিভিল লিবার্টিস অ্যান্ড লিগাল এইডের তিনি সম্পাদক ছিলেন। পরিহাস হল, নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে তিনি নিজেই গ্রেপ্তার হয়েছিলেন। পরে 7 নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতা এলে তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও উপপ্রধানমন্ত্রী হন। বিএনপি গঠনেও জড়িত ছিলেন। জিয়া তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। এরশাদ আমলে প্রথমে গ্রেফতার ও দণ্ডিত হলেও পরে প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হন। আবার বিএনপিতে ফিরে আইনমন্ত্রী হন। ইতিহাস সংশ্লিষ্ট ঈর্ষণীয় এক ক্যারিয়ার তার। আদর্শিক দোদুল্যমানতায় তিনি প্রিয় থেকে অপ্রিয় হয়েছেন। একে প্রথাগত রাজনৈতিক দুরবস্থার প্রতিফলন বলা যেতে পারে। সবকিছুর পরেও তিনি গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা থেকে কখনো সরে যাননি। বিশ্বের খ্যাতনামা কয়েকজন ব্যক্তির সঙ্গে লেখকের সাক্ষাৎ ও আলাপচারিতা এবং কয়েকটি গ্রন্থ পাঠের বিবরণ যেমন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মর্মন্তদ ঘটনার স্মৃতিও স্থান পেয়েছে বইটিতে। মওদুদ আহমেদের জীবন ও সমসাময়িক কাল ও স্থান সম্পর্কে তাঁর সম্যক ধারণা ছিল এবং তা মেনেই তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করেছেন। তাঁর এই অনুশীলনের কেন্দ্রে ছিল দেশ ও দেশের মানুষ। অনেক রাজনীতিক ও আমলাকে দেখা যায় অবসরে যাওয়ার পর তাঁরা লেখালেখিতে ব্যস্ত হন। আইন ও রাজনীতি পেশার অন্তর্গত বৈশিষ্ট্য মেনে তিনি অবসর নেননি। মওদুদ আহমেদের প্রথম বইয়ের প্রকাশকাল বিবেচনায় নিয়ে বলা যায়, নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও পেশাজীবনের অভিজ্ঞতাকে লেখায় তুলে ধরেছেন মধ্যজীবন থেকে। লেখালেখি তাঁকে অন্য রাজনীতিকদের চেয়ে পৃথক করেছে। রাজনীতিবিদ ও আইনজীবী মওদুদ আহমদ তার জীবনের অধিকাংশ সময় সক্রিয় ছিলেন চিন্তা চর্চাকারী হিসেবে, যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি জীবনব্যাপী যা কিছু লিখেছেন তা বিবেচনায় নিয়ে তাকে বলা যায় বাংলাদেশের রাজনীতির ধারাভাষ্যকার।
মওদুদ আহমেদের একাধিক বইয়ের সঙ্গে অনুসন্ধানী পাঠক তাৎপর্যপূর্ণভাবে তার শেষ বইটিকে আলাদা করতে পারবেন, কারণ এখানে তিনি পাঠককে তার একান্ত ব্যক্তিজীবন সম্পর্কেও জানাতে চেয়েছেন। এর আগে তার অন্য লেখার প্রধান ক্ষেত্র ছিল রাষ্ট্র, সমাজ ও রাজনীতি, আর শেষ বইতে তিনি ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত ইতিহাসের ওপরও আলো ফেলেছেন। আত্মজীবনী কখনো কখনো অস্বস্তি উৎপাদন করে, যে কারণে অনেকেই জীবদ্দশায় এর প্রকাশ নিয়ে আত্মবিশ্বাসী থাকেন না, ওসিয়ত করে যান মৃত্যুর পর প্রকাশের। মওদুদ আহমদ তাঁর এই বই আগে আরও 2টি প্রকাশনীর কাছে দিয়েছিলেন। ঝুঁকি বিবেচনায় তারা অপারগতা জানায়, কিন্তু প্রথমা প্রকাশন এ ব্যাপারে সাহসিকতা ও পেশাদারত্ব দেখিয়ে তা প্রকাশের দায়িত্ব পালন করেছে। ভিউজ বাংলা।